কলকাতায় হোটেলে আগুনে 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশের পরিচয় নিশ্চিত, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। কলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার একই পরিবারের 4 জনের, গিয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে স্বজনদের আহাজারি। 35 বছর পর ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন কাল, প্রস্তুতিতে ঘাটতি নেই, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসির। একনেক সভায় 9,333 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন, 6টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরেই আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় 4টি ফায়ার সার্ভিস গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। দমকল কর্মীরা হোটেলের ভেতরে আটকা পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশের মরদেহ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। কলকাতায় ডেপুটি হাইকমিশনার এ বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখছেন বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন অনেকেই। হতাহতদের মধ্যে আছে বাংলাদেশিরাও। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করতে ভারতীয় পুলিশের সাথে কাজ করছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। 9 জনের মধ্যে যতদূর জানা গেছে যে 5 জন বাংলাদেশি ওখানে ছিলেন। 5 জন বাংলাদেশি স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। আমাদের ডেপুটি হাইকমিশনের যে আছে কলকাতায়, সব সময় সেই খোঁজ খবর রাখছে। উনি হোটেলে গিয়েছেন, যে দুর্ঘটনা যেখানে ঘটেছে শনাক্ত করার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন, পুলিশের সাথে যোগাযোগ রাখছেন, এবং যারা নিহত হয়েছেন তারা জানা গেছে একই পরিবারের 4 জন। দ্রুত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনাক্ত শেষ হলে এবং সব ফর্ম্যালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। হতাহতদের সহযোগিতায় কলকাতার ডেপুটি হাইকমিশন হটলাইন চালু করেছে। ধন্যবাদ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কলকাতা নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে যে 5 জন বাংলাদেশির পরিচয় মিলেছে, তাদের 4 জনই কুষ্টিয়ার একই পরিবারের। স্ট্রিট চিকিৎসা শেষে দেশে ফেরার সময় কলকাতায় ওই হোটেলে উঠেছিলেন সাংবাদিক দেবাশিস দত্ত। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। নিহত অপর বাংলাদেশের নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতে। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়া শহরের আরাপাড়া এলাকায়। নিহতরা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশিসের শ্বশুর আকরাম আলী। এ খবর কুষ্টিয়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। হাঁটতে চলে গেল, আপনার বাঁচাতে চলে গেলে বাবা।
দেবাশিস দত্তের পরিবার জানিয়েছে, স্ত্রী আফসানার চিকিৎসার জন্য ছেলে ও তার শ্বশুরকে নিয়ে ভারত গিয়েছিলেন দেবাশিস। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার কলকাতায় আসেন তারা। ওরা চিকিৎসা করতে গেছে, চিকিৎসা করতে যায় ব্যাঙ্গালোরে চিকিৎসা করতেছিল, কলকাতায় গেছে। কলকাতা যাওয়ার পরে হোটেলে যায়, হোটেলে ছিল 2 দিন, 1 দিন হোটেলে ছিল। হোটেলে থাকার পরে এসি পাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। দেবাশিস দার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে কুষ্টিয়ার সাংবাদিকতাকে আধুনিকরণ করতে এবং সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করতে তরুণ যেসব সংবাদকর্মী আছে তাদেরকে প্রশিক্ষণ বা তাদেরকে কিভাবে ভালো ভালো নিউজ তৈরি করা যায় সেই ব্যাপারে সেটা উদ্যোগ নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল। দেবাশিস দত্ত বন্ধু সহকর্মী সব কিছু ছিল আমার, তবে তার এই আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। দেবাশিস দত্ত চ্যানেল আই ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। দেবাশিস দত্তের শোকাহত পরিবারকে সমবেদনা জানান স্থানীয় সংবাদকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। ফলে এই নির্বাচনের মাধ্যমে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। নির্বাচনের অপর প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতির শপথ 21শে আগস্ট সন্ধ্যা 7:30টায়। মেজবা রহমানের রিপোর্টে বিস্তারিত। সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব জাতীয় সংসদের। তবে 1991 সালের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য আর কোনো নির্বাচন হয়নি। প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী। অবশেষে 35 বছর পর ফের ভোট হচ্ছে রাষ্ট্রপতি পদে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হলেও কোনো প্রার্থী সরে দাঁড়াননি। ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যজোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবার 349 জন এমপি ভোট দিতে পারবেন। তবে সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ তা করলে তিনি তার সংসদের আসন হারাবেন। আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি নেই, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় নির্বাচন কমিশনার বলেন, 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হবে, আর অধিবেশন চলমান না থাকায় ভোটের দিন 20 আগস্ট ধার্য করা হয়েছে। সিইসি বলেন, নির্বাচনের জন্য 3টি মনোনয়ন জমা পড়েছিল, পরবর্তীতে 2 জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবেই বিবেচনা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে ইসির সঙ্গে সংসদ সচিবালয়ের কাজগুলো সমন্বয় করেছে এবং সব ধরনের সহায়তা করছে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের সংখ্যা 339। ভোটার তালিকায় সংসদীয় আসন হিসেবে নয়, বিভক্তি নম্বর হিসেবে রাখা হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সহ সকল এমপিরা ভোটার। এর একটি হাই প্রোফাইল ইলেকশন বলেও উল্লেখ করেন সিইসি। ধরনের ব্যবস্থা, আর যদি সেশনে না থাকে এক ধরনের ব্যবস্থা। এখন আমাদের যে এখন তো পার্লামেন্টের সেশনে নাই, এটা সেশনে নাই এমন না যে সেশন ডাকতেই হবে এমন না, কিন্তু ওই যে রেগুলার যে সেশনটা ডাকতে হবে এমন না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে এবং সেটা আইনের মধ্যে দেয়া আছে। এটা সিইসি তথা নির্বাচনী কর্তা যে ডেজিগনেশন দিয়েছে, তো সিইসিকে দায়িত্ব দেওয়া আছে, উনি এটা
বৈঠকটা একটা আহ্বান করবেন যেখানে ভোটাভুটি হবে, যারা ভোট দিবেন পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন, সেটা বৈঠকটা ডাকবেন হলো সিইসি। চাহিদা অনুযায়ী দেশে গ্যাস বিদ্যুতের সরবরাহ নেই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। জরুরি প্রয়োজন মেটাতে বিদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ৫,০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক মেরামত সহ ৯,৩৩৩ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 10টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য 21টি হোস্টেল নির্মাণ ও সেতু ব্যবস্থাপনা মনিটরিং জোরদার প্রকল্প। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, সরকার ৫ বছরের মধ্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে চায়। এই রোডম্যাপ বাস্তবায়নের মূল শক্তি বিদ্যুৎ ও জ্বালানি। এজন্য তেলের মজুদ 6 মাসে উন্নীত করা হচ্ছে। ব্রয়লারের ত্রুটির কারণে গ্যাসের যে সংকট হয়েছিল তা স্বাভাবিক হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এই যে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ, বলতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার সমাধান না করে তো আমাদের হবে না। ফলে আমরা বলছি 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। সাময়িক যে সংকট, সেই সংকটের জায়গাগুলো আমরা দূর করছি এবং বিভিন্ন দেশ থেকে আপাতত এই প্রয়োজন মেটানোর জন্য উৎসগুলো থেকে নতুন নতুন উৎস চিহ্নিত করা হচ্ছে, সেখান থেকে আমদানির চিন্তা করা হচ্ছে। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বলেন, স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে শেরেবাংলা নগরীতে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে, আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। আওয়ামী শাসন আমলে ডিজিএফআইয়ের জেআইসিতে গুম ও নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় এবং গুমের ভুক্তভোগী সাক্ষী নূরে আলমকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন হত্যাকাণ্ডের শিকার বাবুল মোল্লার ছেলে আশিকুর রহমান আসিফ। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 12 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজনৈতিক প্রভাব ও চাপ মুক্তভাবে কাজ করবে দুর্নীতি দমন কমিশন দুদক, জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান এ.কে.এম. আসাদুজ্জামান। প্রথম কর্মদিবস শেষে রাজধানীর দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, 18 কোটি মানুষের জন্য দুদক কাজ করবে। এ সময় অর্থ পাচারের প্রশ্নে তিনি বলেন, কথায় নয় বাস্তবে কাজ করে দেখাতে চায় কমিশন। দ্রুত এ বিষয়ে কাজ শুরু করার কথাও জানান তিনি। বিগত সময়ে বিভিন্ন মামলায় বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, নিরপেক্ষতার সাথে প্রতিটি অনুসন্ধান করবে প্রতিষ্ঠানটি। এ নিয়ে প্রায় 170 দিন পর নতুন নেতৃত্বে কার্যক্রম শুরু করল দুদক। এর আগে এবছরের মার্চ মাসে দুদক চেয়ারম্যান পদত্যাগের মধ্য দিয়ে কমিশনের প্রধান পদটি শূন্য হয়ে গিয়েছিল। প্রায় 5 মাস পর কমিশনের দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন, এসবগুলি ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না।
আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাজের ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন, আমরা স্বাধীনভাবে কাজ করছি, আমাদের সামনে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করব। রাজধানী জুড়ে আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট। বাসাবাড়ির চুলা জ্বলছে না, কম চাপের কারণে ব্যাহত হচ্ছে রান্না। একই সাথে সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে এই জনদুর্ভোগ সহসাই কাটছে না। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম সড়ক, গন্তব্যে ছুটে চলার কথা যাদের, তাদের অনেকেরই এখন অপেক্ষার পালা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজি স্টেশনের সামনে। ভোর হতেই পাম্পগুলোর সামনে সারি ধরে দাঁড়িয়ে থাকে সিএনজি চালিত যানবাহনগুলো। কারো ইঞ্জিন বন্ধ, কেউ রোদ মাথায় নিয়ে অপেক্ষায়। সময় গড়ালেও কমছে না সামনে থাকা গাড়ির সারি। নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরলেন ভুক্তভোগী চালকরা। কখন আসছেন আপনি? 8:30টায়। গ্যাস পান না এখনো পাইনি, এখনো 1 ঘন্টা লাগবে। সিরিয়ালে ধরছি সকাল 7টা, এখন বাজে 12:30। গ্যাস পাই নেই, খাওয়া নাই, দাওয়া নাই, এইটার ভিতরে বসেছে। 118 টাকার গ্যাস পাইছি, 12 মারলে আবার শেষ, আবার পাম্পে ঢুকাইতে হইব, পাম্পে ঢুকাইলে আবার 3 ঘন্টা। আমাদের জমা তো কম নেবে না মালিকে, জমা ঠিকই দিতে হবে। আমরা তো পয়সা ঘরে নিতে পারতেছি না। 8টার সময় লাইন ধরছি, আর 173 টাকার গ্যাস পেলাম। কত টাকার গ্যাস ভরার কথা ছিল? ডিসির পক্ষে 400। জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হওয়ায় নতুন করে তৈরি গ্যাস সংকট সহসায় যাবে না, এমনটাই বলা হচ্ছে সিএনজি ফিলিং স্টেশন থেকে। মেন উৎপাদন কেন্দ্র থেকে একটু সংকটপূর্ণ অবস্থায় আছে, যার ফলে এখনো এই পরিস্থিতিতে চলতেছে। মনে হয় সহজে সমাধানও হবে না। শুধু সিএনজি নয়, রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতেও গ্যাস সংকট এখনো কাটেনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ায় সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে 5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের শুনানিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডটিতে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে 12 আগস্ট। এরপরও প্রতিষ্ঠানটির ইয়ার্ডে এমসি রাশি নামের একটি পুরনো জাহাজ কাটার কাজ চলছিল। এর মধ্যে গত 14 আগস্ট ওই জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 9 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। পরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে পরিবেশ ও পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে 5 লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পদ্মার ভাঙন ঠেকাতে শরীয়তপুরের জাজিরায় চলছে 1202 কোটি টাকার তীর রক্ষা প্রকল্প। অথচ কাজ শেষ হওয়ার আগেই কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত 7 দিনে নদীতে বিলীন হয়েছে প্রায় 200 মিটার এলাকা। শরীয়তপুর থেকে ইলিয়াস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। আমার কোন জায়গা নাই, ওই যে জায়গায় জায়গায় নিয়ে ধুয়ে দিছি সব ভেঙে চুরিয়া। একদিকে পদ্মার প্রবল স্রোত, অন্যদিকে চোখের সামনে ভিটেমাটি হারানোর আতঙ্ক। শরীয়তপুরের জাজিরার কাথুরিয়া এলাকায় থামছেই না পদ্মার আগ্রাসন। গত 1 সপ্তাহে নির্মাণাধীন তীর রক্ষা প্রকল্পের প্রায় 200 মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছে 25টি পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও প্রায় 300 বসতভিটা। শুধু ভিটে মাটি নয়, ভাঙনের কবলে পড়েছে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাও। নদীগর্ভে বিলীন হয়েছে কাথুরিয়া মাঝিরঘাট সড়কের প্রায় 50 মিটার অংশ। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগের পরিমাণ অপ্রতুল। দ্রুত স্থায়ী তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। 8টা বাজে উঠতে আমরা দেখি যে ওই সাইডেতে ঘর ফাটন দিয়া এক ঘর গেছে গা, এক ঘরের অর্ধেক গেছে গা, কিছু মধ্যে অল্প কতটুকু আছে। এই যে জায়গাগুলি দেখেন নদী, এখন এই প্রত্যেকটা জায়গায় বাড়িঘর ছিল। আজ প্রায় বিগত 5-7 বছর যাবৎ ভাঙতে ভাঙতে মানুষের ফসলি জমি সব নিয়ে গেছে। আজ ভাঙে, কাল ভাঙে, এরম ভাঙে, যে ঘর দুয়ার ভাঙতেছে। একটা জায়গা জমি ভাঙে গেলে এরা থাকার কোনো অবস্থা আছে? এখানে বেড়িবাঁধে কাজ চলতেছিল, তার ভেতরে এই নদী ভাঙন। এদিকে নাওডোবা মাঝিরঘাট থেকে জাজিরার পাথালিয়াকান্দি পর্যন্ত অংশে 1202 কোটি টাকা ব্যয়ে চলছে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প।
2024 সালের মার্চে শুরু হওয়া কাজ হয়েছে 55%। প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত। এর মধ্যেই কাজ শেষ করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। জায়গাটা আমাদের কাছে ঝুঁকি মুক্ত বলে মনে হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে স্রোতটাও যথেষ্ট দূরে আছে। এই মুহূর্তে কেন এই ভাঙনটা হয়েছে আমরা এখন ইনভেস্টিগেট করতেছি। হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে 3 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু প্রকল্পের আওতাভুক্ত এলাকায় যখন নদীতে বিলীন হচ্ছে তখন প্রশ্ন উঠছে নদীর ভাঙন ঠেকাতে প্রকল্পটি কতটা কার্যকর তা নিয়ে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত 118 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। স্থানীয় আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের পরিচালক এ.কে.এম. সাইফুল হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল সহ সংশ্লিষ্ট শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের অবদান এবং সব শহীদ এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে সাভারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বরিশালে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। নগরীর বান্দর রোড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল। নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি দীন ইসলাম। নানা আয়োজনে পাবনায়ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। দুপুরে এই উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল একটি বর্ণাঢ্য র্যালি বের করে, পরে আলোচনা সভা হয়। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে পানছড়ি উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। চট্টগ্রাম রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রায় 6 শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী পুরুষ বিনামূল্যে এই সেবা গ্রহণ করে। পরে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের হাতে গাছের চারা বিতরণ করা হয়। মাদক, কিশোর অপরাধ, ইফটিজিং ও বাল্য বিবাহকে না বলে লাল কার্ড তুলে শপথ নিয়েছে ঠাকুরগাঁওয়ের আর.কে. স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ঠাকুরগাঁও পৌর শহরের আর.কে. স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে নৈতিক মানবিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে এ মতবিনিময় সভা ও শপথ হয়। অনুষ্ঠানের আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ। পরে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে লাল কার্ড তুলে দেওয়া হয়। অনুমোদন না নিয়ে এবং দিঘির পাড়ের জায়গা দখল করে নির্মাণ কাজ করায় চট্টগ্রাম মহানগরীতে একটি ভবনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। দুপুরে সিডিএর অথরাইজড অফিসার 2 তানজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কলকাতায় হোটেলে আগুনে 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশির পরিচয় নিশ্চিত। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। কলকাতায় আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার একই পরিবারের 4 জনের, গিয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে স্বজনদের আহাজারি। 35 বছর পর ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন কাল। প্রস্তুতিতে ঘাটতি নেই, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসির। একনেকের সভায় 9,333 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন, 6টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।